দিদি তো দিদির সঙ্গে পরিচয় আমার প্রায় 1.5-2 বছর করলো। যেদিন প্রথম পরিচয় হয় সেদিন থেকেই বুঝেছিলাম না দিদির মধ্যে কিছু আছে। আমরা তো কাজ করি, বিভিন্ন লোকের সঙ্গে কাজ করি, লোক চিনতে খুব একটা ভুল হয় না, এটা ঠিক কথা। তো সেই সূত্র ধরে দিদির সঙ্গে পরিচয়। তারপরে ক্রমান্বয়ে দিন গেছে, মাস গেছে, বছর গেছে, এগিয়েছি আমরা। বিভিন্ন সমস্যা দিদির সম্মুখীন হয়েছে, সমস্যা নিয়ে এসেছে আমার কাছে, সমাধান যতটুকু পেরেছি করেছি এবং আগামী দিনেও করবো, এটাও এই কমিটমেন্ট আমার থাকলো। তো আমার যেটা দরকার ছিল দিদিকে আমি অনেকদিন ধরেই বলছিলাম, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় যা হয় বর্ধমান জেলা নিয়ে দিদি পড়ে থাকতো, এখন মুর্শিদাবাদও আসবে, তাই আসতে হবে। তো মুর্শিদাবাদ জেলার বিশেষ করে বহরমপুর টাউনে একটা এরকম সংগঠন করার মতো একটা জায়গা আমাদের দরকার ছিল, যেটা অবশ্যই আমাদের আগরওয়াল বাবু আছেন, উনি হেল্প করেছেন ডেফিনেটলি। ওনাকে আমাদের তরফ থেকে আমি বা দিদি যেটুকু সাপোর্ট দরকার, ইনক্লুডিং ইউ অল, সবাই মিলে যত রকম যা সাহায্য করার ওনাকে করা হয়েছে। আপনারা সবাই জানেন এই জায়গাটা মানে এই বাড়িটা বেদখল ছিল, মামা জোর করে দখল করে দিয়েছে, সেটা থেকে রিটার্ন ব্যাক করা হয়েছে। যাবতীয় যা কিছু ঝামেলা দিদি সামলেছে, সত্যি পারেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সংগঠনের সমৃদ্ধি হোক, আরো বড় হোক। আমাদের মুর্শিদাবাদ জেলায় আমি বাইরে যেতে পারি না, দিদি আমাকে এর আগে খুব ভালো প্রোগ্রাম করে বছরে, তোদেরকে সবাইকে নিয়ে যাবো একবার, বিরাট প্রোগ্রাম করে কলকাতায়, সত্যি বিশাল প্রোগ্রাম। না এবার দিদি আমি আমার টিম নিয়ে যাওয়ার চেষ্টা করবো, তবে সত্যি কথা বলতে কি আমি সময়ের অভাবে পারি। ইনফ্যাক্ট আজকেও খুব কষ্ট করেই এসেছি, বেশিক্ষণ থাকাও যাবে না, আমি দিদিকে বলেছি আমি জাস্ট অ্যাটেন্ড করবো। সত্যি কথা বলতে কি কোর্টের কাজ বিভিন্ন সমস্যার সম্মুখীন বিভিন্ন লোকজন নিয়ে আসে, বা সেই সময় যদি না পায় একটা সমস্যা হয় তাহলে। যাই হোক, ভীষণই ভালো লাগলো। এটা আমি আসবো, অবশ্যই মাঝে মাঝে আসবো, আমার দুনিয়াটা থাকবে, দিদি থাকবেন সবসময়, যার যা সমস্যা জানাবেন, ফোনে যোগাযোগ থাকবে। হ্যাঁ ঠিক, একটা গ্রুপও তৈরি হয়েছে, এই সংগঠনটা বাড়াতে হবে সকলে। আর যাবতীয় যা সমস্যা, আমার আর একটা পরিচয়ও রয়েছে, যেটা দিদিও হয়তো জানতে না, সেটা হচ্ছে লালবাগ কোর্টে, বিশেষত লালবাগ কোর্টে এখন ফ্রম সুপ্রিম কোর্ট থ্রু হাইকোর্ট মিডিয়েটার বলে একটি পদ তৈরি হয়েছে। এই মিডিয়েটারের কাজ হচ্ছে যত রকম যা ঝামেলা অশান্তি সেগুলো খুব সহজেই সামনাসামনি বসে সমাধান করে দেওয়া। ওই দিনের পর দিন যায়, লোকজন আসে না, এটা একদম ডাইরেক্ট মিডিয়েটার একটা আমাদের পদ তৈরি হয়েছে। তো লালবাগ কোর্টে আমি এখন ওই পদ অলঙ্কৃত করেই রয়েছি। বহু সমস্যাই সমাধান করেছি, আমাকে হাইকোর্ট থেকে যোগ্য মনে করেছে বলেই আমি হয়তো আছি। এটা প্রায় আমি 5-6 বছর চলছে, 6 বছর ধরে আমি অ্যাডভোকেট মিডিয়েটর হিসাবে কাজ করছি। সে কারণে যা সমস্যা খুব সহজে বসে যদি সমাধান করে দেওয়া যায় দুই পক্ষকে ডেকে, তাহলে একটা ব্যবস্থা করতে হবে আমাদের সংগঠন থেকে। দিদিকে আমি কথা বলবো, দিদিও হেল্প করবে। আমি দুটো কথা বলবো, একটা হচ্ছে মিঠুন যশ এবং ওই ছেলেটির ক্ষেত্রে নিমাই, এরা দুজনে কিন্তু মুর্শিদাবাদ কোর্ট থেকে খুব একটা বেনিফিট পাচ্ছে না, তার কারণ সেটিং কোথাও হয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে ওদের সমস্যা। আমি অবশ্যই হেল্প করবো, অবশ্যই। যে যাকে আমরা দায়িত্ব দিচ্ছি অরিজিনালি, ও 2 বার স্কুল টিচার পাস করেও কিন্তু চাকরি করতে দেওয়া হয়নি, তো এখন বর্তমানে WBCS এর প্রিপারেশন নিচ্ছে, ওকেই আমি দায়িত্ব দিচ্ছি, ও থাকবে এখানে এবং তোমার অফিস সামলাবে সমস্ত নামে। WBCS লাগিয়ে ফেলবে একদম কনফার্ম, সাংঘাতিক যন্ত্র। ওই যে হাসছে দেখো, 2 বার মানে SSC 2 বার পেয়েছে, 2 বারই করতে দেয়, চাকরি করতে দেবো না। এখানেই দিদি বাড়ি কি এখানে? এখানে বাবার বাড়ি। আচ্ছা, প্রচন্ড লড়াকু, ঠিক আছে? তো সেই লড়াকু দরকার। আর তুমি তো ইন্সপায়ার, তোমার ইন্সপায়ার হচ্ছে। আমি তো আমার ভাইদেরকে নিয়ে শক্তিশালী, আমি ভাইদের বোনেদের নিয়ে আমি শক্তিশালী, ঠিক আছে? তবে আগামী দিনে আমরা সমৃদ্ধশীল হব, এটাও ঠিক, বাড়বো আমরা, এই কমিট করে আমি বেশি আর বক্তব্য বাড়াচ্ছি না। এখানে সবাইকে নমস্কার। আমাকে জাতীয় মানবাধিকার কমিশন থেকে আমাকে চিঠি পাঠিয়েছে 10ই ডিসেম্বর। প্রত্যেক বছর আমি জাতীয় মানবাধিকার কমিশন দিল্লিতে থাকি, সেখানে বিশ্ব মানবাধিকার দিবস পালন হয়, রাষ্ট্রপতিজি আসেন, সামনে বসে প্রোগ্রাম হয়, খাওয়া দাওয়া হয়। দিল্লিতে প্রত্যেক বছর 10ই ডিসেম্বর আমার ডাক থাকে। এবারে পুরী থেকে আমি এখানে এসেছি। সুতরাং পুরীতে আমাদের একটা ন্যাশনাল কনভেনশন ছিল, যেখানে অনেক ডিফেন্ডাররা ছিল, তাদের সাথে প্রোগ্রাম করে আমি এসেছি। 10ই ডিসেম্বরের মাহাত্ম্য বোঝাবার আগে আমাদেরকে বুঝতে হবে মানবাধিকার। মানবাধিকার আর কিচ্ছু না, মানুষের অধিকার। অধিকারটা তুমি তোমার নিজের জাস্টিফিকেশন দিয়ে বোঝাবে যে আমি এই ফুলের মালাটা আমি কিনেছি, কিন্তু এটা তোমার পাওনা কেন হতে পারে, বা তুমি একজনকে খুন করবে বা মারবে বা অত্যাচার করবে কেন, কিন্তু সকলের পিছনে একটা লজিক থাকে। আর সেই লজিকটা যদি হয় নিজের বাঁচার তাগিদে তোমাকে কেউ মারতে এসছে, তখন তুমি তাকে পাল্টা মেরেছো নিজের রক্ষার্থে, সেটাও কিন্তু মানবাধিকারের পাটের মধ্যে পড়ে। মানবাধিকার পাওয়ার একটা বিশাল বড় ক্ষেত্র, যে ক্ষেত্রের মধ্যে লিগাল সিস্টেম আছে,
লিগাল পথে কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাবে তার প্রত্যেকটা ট্রেনিং আমরা প্রত্যেক বছর ন্যাশনাল লাইব্রেরিতে কলকাতায় অথবা আমরা রোটারি সদনে টানা 4 ঘন্টা ট্রেনিং দিয়ে প্রত্যেকটা পার্ট আমরা শেখাই এবং কিভাবে পিটিশন করবে, কিভাবে জাতীয় মানবাধিকার কমিশনের কাছ থেকে আদেশ করবে, সমস্তটা আমরা শেখাই। 10ই ডিসেম্বর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, প্রত্যেকের জায়গা থেকে যখন জাপান এবং টোকিও উপর ওই হিরোশিমা নাগাসাকি যে বোমটা ফেললো এবং বহু মানুষ বিকলাঙ্গ হতে শুরু করে দিল। মানে আজকে যুদ্ধ দেখতে পাচ্ছ, ইসরায়েলের যুদ্ধ দেখতে পাচ্ছ, অনেক জায়গায় যুদ্ধ দেখতে পাচ্ছ, এটা তো টোটালি মানবাধিকারের পরিপন্থী, মানে ক্ষমতার অপব্যবহার। আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন দেখা গেল যে এত মানুষ মারা গেছে, কেউ বলছে না যে আমাদের মানুষ মারা যায়নি, তখন 10টা দেশ একত্রিত হয়ে একটা ইউনাইটেড নেশনসে বসে 1993-তে একটা কাউন্সিল তৈরি করলো যে এর কথা অনুযায়ী সমস্ত দেশ চলবে। সেটা কি? সেটা হচ্ছে মানব অধিকার, সকলের সমান অধিকার। আমরা যুদ্ধ করবো না, আমরা মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং তার সুনিশ্চিত জীবন নিশ্চিত করবো, কেউ কাউকে আঘাত করবো না, মারবো না, এই বলে অনেক আমরা ইতিমধ্যে লড়াকু যে মহিলা সঙ্গীতা চক্রবর্তী, যিনি সারাক্ষণ মানুষের পাশে থেকে অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে আইনি লড়াইটা লড়েন, সবসময় আইনি লড়াইও বলবো না, তিনি মানুষকে সাহস যোগান, পিঠে কাঁধে হাত রেখে বলে তোমার কেউ নেই যখন হতাশ হইল না, আমি এবং আমরা অন্তত আছি। এই যে কাজটি দীর্ঘদিন ধরে সঙ্গীতা করে চলেছেন, তার জন্য আজ এই বিশেষ দিন তাকে প্রথমে অভিনন্দন জানাই। আমাদের ভারতবর্ষ বিভিন্ন ধরনের বিচিত্র মানুষের বাস, দেশটা টুকরো হয়ে যায়নি, দেশটা অখণ্ড রয়েছে এবং ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ এবং এখন যে অবস্থা, তাতে পৃথিবীর হাতে গোনা 4-5টি দেশের মধ্যে ভারতবর্ষের নাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে গোটা পৃথিবী জুড়ে উচ্চারিত হতে চলেছে। এই যে ভারতবর্ষ একত্রিত হয়ে রয়েছে, আলাদা আলাদা খন্ড খন্ড টুকরো টুকরো বিভিন্ন বিষয় নিয়ে ভাগ হয়ে যায়, ধর্ম নিয়ে ভাগ হয়নি, যা হয়েছে 1947 সালেই হয়েছে। তারপরে আর ধর্ম, আমার ভাষা নিয়ে ভাগ হয়নি, অন্যান্য ধনী দরিদ্র, ক্ষমতাসীন, ক্ষমতা থেকে বঞ্চিত, উচ্চবর্ণ, দলিত, এই বিভিন্ন যে সমস্যাগুলো রয়ে গেছে, আছে, উত্তরণের চেষ্টাও চলছে, কিন্তু এদিকে ফোকাস রেখে ভারতবর্ষ যে টুকরো হয়ে যায়নি, তার প্রধানতম কারণ আমাদের সংবিধান। এই সংবিধান অনেক অনেক মানুষের কাছ থেকে আমরা মানে পার্থদার কাছে, যেহেতু পার্থদা সবসময় আমাদের বন্ধু প্রতিম ও দাদার মতো, পার্থদার সঙ্গে যোগাযোগ করলাম, পার্থদা আমাদের সঙ্গে সঙ্গীতাদির যোগাযোগ করে দিল। তা সেখান থেকে আমরা হাইকোর্টে একটা কেস সঙ্গীতাদির মাধ্যমে করেছিলাম এবং মোটামুটি একটা স্টে অর্ডার এসছে যে সেই জায়গাগুলো যাতে আর পুনরায় যেন কোনো পাবলিকে যেন না নিতে পারে, সেই ব্যবস্থা সঙ্গীতাদির মাধ্যমে আমাদের কিলেশ্বরী মন্দিরে রয়েছে। এবং মানে শুধু তাই না, এটা মুর্শিদাদের একটা ইতিহাস এবং মুর্শিদাদের সম্পত্তি, শুধু মুর্শিদাদ বলে না, গোটা ভারতবর্ষের সম্পত্তিকে সঙ্গীতাদির দ্বারা মানে আমাদের বাঁচানো হয়েছে। এটাই সঙ্গীতাদির কাছে আমরা কৃতজ্ঞ এবং জাতীয় মানব অধিকার সংগঠনের কাছে আমরা কৃতজ্ঞ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ঠিক আছে, আমি এবার পরিচয় করে দিই এবং দাঁড়িয়ে এগুলো কিন্তু সব ভাইয়ের টিম, ভাইয়ের টিম 15 জন। তোমরা কি নাম বলো? সদস্য এটা আমার মা, তবে একসাথেই থাকি, সব রকমই রেখেছি আমি, আমাকে দরকার ট্যাক্স কম থাকবে, কি বলবো? সব রেখেছি আমি, আমার সিভিল ক্রিমিনাল সব।
ট্যাক্স